আজ শুনছেন ভূত বাগানের কথামালায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মাটি। উত্তর কলকাতার অধিবাসীদের অন্তত সিকি লোকটিকে বোধহয় চেনে। অর্ধেক লোক ওর কণ্ঠস্বর শুনেছে এবং শুনেই চিনতে পারে এ সেই কণ্ঠস্বর। ১৬ আনা লোকই ওর কণ্ঠস্বর চেনে বলতে দ্বিধা করতাম না, কিন্তু মধ্য দ্বীপ্রহর ছাড়া অন্য কোনো সময়ে লোকটির হাঁক শোনা যায় না। মধ্য দ্বীপ্রহরের একটা অবসাদ আছে। মহানগরীও কিছুক্ষণের জন্য পাখির রাজ্যের মতো ঝিমিয়ে পড়ে। রাজপথে লোক বিরল হয়, ট্রামে বাসে সিট খালি পড়ে, গতিও যেন মন্থর হয়। ড্রাইভারের হাতের মুঠি বোধহয় আলগা হয়ে আসে। দোকানে খরিদ্দার কমে যায়। কর্মচারীরা কেউ পেন্সিল ঠোঁটে চেপে জনবিরল পথের দিকে চেয়ে থাকে। বসে বসেই অনেকে ঘুমোয়। অফিস অঞ্চলেও সময়টা কাজকর্ম ঘরের মধ্যে আবদ্ধ থাকে। টেলিফোন রিসিভার তুলে সাড়া পেতে দেরি হয়। ফুটপাথে জুতো পালিশওয়ালারা ঢোলে ঝিমোয়। বাড়িতে দরজা বন্ধ থাকে। মেয়েরা হয় ঘুমোয়, না হয় আস্তে ধীরে কিছু বোনে বা সেলাইয়ের কল চালায়। রেডিওতে গান বক্তৃতা বেজেই চলে। এ সময় আকাশের দিকে তাকালে কচ্ছিৎ দু একটা চিল বা শকুন উঠতে দেখা যায়, নইলে আকাশটাও খাঁ খাঁ করে। আমার পাশের বাড়িতে আছে একটা অ্যালসেসিয়ান। সেটাও এ সময়ে চোখ বন্ধ করে জিভ বের করে হাঁপায়। তার মাথার উপরে বারান্দার কড়িতে পায়রাগুলো পা ভাঁজ করে বুকে ভর দিয়ে শুয়ে থাকে, কিন্তু কুকুরটা ধরবার জন্য লাফায় না। পথে খাবার পড়ে থাকে, কাকও দেখা যায় না। এরই মধ্যে আকস্মাৎ উত্তর কলকাতার কোনো না কোনো পথে বা গলিতে অদ্ভুত তীক্ষ্ণ কণ্ঠস্বরে ধ্বনিত হয়, মাটি চাই মাটি। কণ্ঠস্বরই শুধু তীক্ষ্ণ নয়, লোকটির হাঁকের ভঙ্গিমাও বিচিত্র। শেষের মাটির মা শব্দটা চিৎকার করে হেঁকে তীর শেষে রসটাকে বেপর্দায় খাদে নামিয়ে নেয়। তার প্রতিক্রিয়া হয় অদ্ভুত। সমস্ত শরীরের স্নায়ুমণ্ডলী কেমন যেন চমকে শিউরে ওঠে। তীক্ষ্ণ কণ্ঠে এই বিচিত্র ভঙ্গিমায় উচ্চারণের স্নায়ুর উপর ধ্বনির প্রভাব সর্বজনীন কিনা জানি না, তবে আমি এ প্রভাব অনুভব করেছি এবং আমার বাড়ির একটি শিশুকে চমকে উঠে ঠোঁট ফুলাতে দেখেছি। গ্রীষ্ম দ্বিপ্রহরে আমার ঘুমের আমেজ ভেঙে গিয়েছে। বন্ধ দুয়ার জানলা, অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে কতদিন মনে হয়েছে আমি শুয়ে আছি আমার দেশের বাড়িতে। বাড়ির পিছনেই তালগাছ ঘেরা খিড়কির পুকুরের কোনো তাল গাছের মাথায় বসে রৌদ্রশ্রান্ত তিল তীক্ষ্ণ করুণ সুরে ডাকছে, শেষে অকারটা ঠিক এমনি বেপর্দায় নেমে নরম সুরে থেমে যায়। চিলটার ঠোঁটের নিচে গলায়
ধুক ধুক করে কাঁপে। উত্তর কলকাতায় বাসা করার প্রথম সপ্তাহেই ওর ডাক শুনেছিলাম। তখন বৈশাখ মাস। মনে আছে, বাসা পেতেছিলাম 6ই বৈশাখ। গলির মোড়ে সেদিন ওর হাঁক উঠতেই দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। খা খা করছে গলিপথ। পিচের উপর মোটর টায়ারের ও নালমার জুতোর দাগ উঠেছে। বাতাস ঝলসাচ্ছে। বাড়ির গায়ে এক টুকরো কোনাচে জায়গায় একটা কনক চাপা গাছের লম্বা পাতাগুলি অবসন্ন হয়ে ঝুলে পড়েছে। আকাশের দিকে চোখ তোলা যায় না। হাঁপড় থেকে বের করার কয়েক মুহূর্ত পরে নীল হয়ে যাওয়া ধাতু পাত্রের মতো উত্তাপ বিকীর্ণ করছে। সে উত্তাপ চোখে এসে লাগছে। এরই মতো ওর ওই হাঁক উঠছে, মাটি চাই মাটি। তাকিয়ে রইলাম পথের দিকে। আবার হাঁক উঠল, মাটি চাই মাটি। হাঁকটা এবার দূরে চলে গেল। মাটি চাই মাটি। এবার আরও দূরে। বাঁকের ওপারে আমাদের গলি থেকে একটা অত্যন্ত অপ্রশস্ত গলি এঁকে বেঁকে চলে গেছে দক্ষিণ মুখে। সম্ভবত লোকটা সেই গলিপথে ঢুকে চলে গেছে। কিন্তু লোকটার কণ্ঠস্বর, তার এই হাঁকের বেসুরো সমাপ্তি সমস্ত মনটাকে শুধু অস্বস্তিতে ভরে দিয়ে গেল না, শরীরেও একটা চকিত চাঞ্চল্য বইয়ে দিয়ে গেল। কিছুদিন পর ওকে দেখলাম। সেদিন দুপুরেই বেরিয়েছিলাম কাজে। ফোড়েপুকুর স্ট্রিটে খানিকটা অগ্রসর হতেই ও তীক্ষ্ণ কণ্ঠস্বরের বেসুরো হাঁক কাছেই কোথাও ধ্বনিত হয়ে উঠল। এক মুহূর্তে যে কৌতূহল স্মিত হয়ে পড়েছিল সে দীপ্ত হয়ে উঠল। ওর হাঁকটা যেন ফুৎকার দিয়ে জাগিয়ে তুলল, দপ করে জ্বালিয়ে দিল। দিক অনুমান করে এগিয়ে গেলাম। মাটি চাই মাটি। থমকে দাঁড়ালাম। হাঁকটা পিছনে পড়ে গেছে। পিছনে ফিরলাম। দেখলাম পিছনে একটা পাশের গলি থেকে মাটিওয়ালা বেরিয়ে আসছে। বিচিত্র দর্শন, উলঙ্গ প্রায় মানুষ। পরনে শুধু একটা নেংটি, সর্বাঙ্গ কাদায় আবৃত। সন্ন্যাসীরা যেমন ভস্মের সর্বাঙ্গ আবৃত করে, তেমনিভাবে কাদায় মাখা লোকটির সর্বাঙ্গ। সময়টা তখন বোধহয় আষাঢ় মাস। রৌদ্রের প্রখরতা বৈশাখের চেয়েও কম নয়। উপরন্তু বাতাসে সঞ্চারিত হয়েছে সজল স্পর্শ। মাটিও হয়েছে সরস সিক্ত। তার ফলে একটা গুমোট ভ্যাপানিতে ভরে উঠেছে বাংলাদেশ। জ্বালার বদলে ঘেমে মানুষ সারা হয়ে গেল। লোকটির গায়ের ধুলো কাদা হয়ে উঠেছে। সেই কাদা ঘামে লাগছে। ঘামের ধারা গড়িয়ে গড়িয়ে দেহখানাকে যেন বিচিত্র করে তুলেছে। আমি অবাক হয়ে ওকে দেখলাম। কাদা এবং ঘামের রং ও রেখার বৈচিত্র্য নয়, অবাক হলাম লোকটার দেহের গঠন বৈচিত্র্য দেখে। একজন সুস্থ সহজ মানুষের দেহ এমনভাবে বিকৃত হয়ে যায়। লম্বা একটি মানুষ বোঝা যায় যেন খাটো হয়ে গেছে। পা থেকে কোমর পর্যন্ত শরীরের নিচের দিকটা
সহজ স্বাভাবিক, সরল সোজা পা, প্রতিটি পেশি সুগঠিত, কিন্তু উপরের দিকটা, কোমর থেকে মাথা পর্যন্ত অংশটা বিপুল চাপ দিয়ে কেউ যেন দেহের কাঠামোটা পর্যন্ত ভেঙে চুরে বিকৃত করে খাটো করে দিয়েছে। চওড়া বুকটা উঁচু হয়ে ঠেলে উঠছে, পেটটা গিয়েছে ভিতরে ঢুকে, সেখানে দড়ির মতো গোটা তিনেক পেশি দাঁড়িয়ে আছে, সেগুলি এখন ঘন শ্বাস প্রশ্বাসে কাঁপছে। ঘাড়ে মাটির বস্তার জন্য ওর মুখখানা আমি দেখতে পাচ্ছিলাম না। মাটির দিকে মুখ করে লোকটি হেঁটে চলেছে। আমি দেখছি ওর মাথায় একটা দিক, কদম ফুলি ছাটা কাঁচা পাকা চুলে ভরা প্রকাণ্ড মাথাটার একটা দিক। একটু দ্রুত হেঁটে এগিয়ে গেলাম। এবার নজরে পড়ল, কাদার প্রলেপের মধ্যে দেখতে পেলাম ছোট বড় কাটা দাগ অসংখ্য, অনেক। একটা বাড়ি থেকে কেউ ওকে ডাকলো, এই মাটিওয়ালা। লোকটা ঘুরল সেই দিকে। আমি তার পিছনে পড়লাম। এবার আমার বিস্ময় উঠল চরমে। ঘাড়ের নিচেই একটা কুঁজের উপরে একটা খাস তৈরি হয়ে গিয়েছে। তারই উপর মাটির বস্তা চাপিয়ে লোকটা ভারী পায়ে পা ফেলে, কিন্তু চলার ভঙ্গি সহজ। কাঁধে ভার চেপেছে বলে দ্রুত চলছে না, বেশ সহজ চালে চলছে। মাটির বস্তা বয়ে ঘাড়ে ওর খাস তৈরি হয়েছে। ওর সবল সহজ দেহ ভেঙে চুরে পিঠে কুঁজো ঠেলে উঠেছে, বুকটা ফুলে ঠেলে বেরিয়েছে, পেটটা ঢুকে গেছে। ঠিক এই মুহূর্তেই লোকটা ঘাড়ের বস্তা দাওয়ার উপর নামিয়ে মাটি বেচতে বসল। যুক্তি ও অনুমানের দিক থেকে আশ্চর্য হবার কথা নয়, তবুও আশ্চর্য হলাম। যুক্তি ও অনুমানের শক্তি বোধ হয় পঙ্গু হয়ে গিয়েছিল আমার। ঘাড়ের বস্তা নামিয়েও লোকটি সহজ মানুষের মতো সোজা হতে পারল না, ঘাড় বেঁকেই রইল। পিঠের কুঁচটা তেমনি উঁচু হয়েই রইল, শুধু মুখটা একটু তুলল মাত্র। নির্বোধ মানুষের মুখ, চোখ, স্থূল দৃষ্টি, কিন্তু একটি সুন্দর মানুষের মুখের গড়নে বড় বড় চোখের দৃষ্টির মধ্যে একটি শান্ত মধুর সুন্দর মানুষের সন্ধান বিবর্ণ বিজ্ঞাপনের মতো যেন ফুটে রয়েছে। বিস্মিত এবং বেদনাহত হয়ে কতক্ষণ তাকে দেখছিলাম সে কথা আজ মনে নেই। অনেক চিন্তাও আমার মনের মধ্যে উঠেছিল। এই যুগের চিন্তাই সেসব, কিন্তু তাও সব আজ স্পষ্ট নয়। পৃথিবীর সমাজ ব্যবস্থাকে অভিসম্পাত দিয়েছিলুম। কোটি কোটি মানুষকে এইভাবে যারা বঞ্চিত করে রেখেছে, শিক্ষা থেকে, সম্পদের ন্যায্য অংশ থেকে, তাদের ধ্বংস কামনা করেছিলাম, এতে কোনো সন্দেহ নেই। আরও অনেক কথা মনে হয়েছিল, সেসব মনে পড়ছে না আজ, না পড়ুক। তবে এর পরে যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গিয়েছিলাম তা আজও মনে পড়ছে। শুধু তাই নয়, ওই দিন থেকে ওর সঙ্গে আমার মনের একটা দীর্ঘ নিঃশ্বাসের সম্পর্ক স্থাপিত হয়েছিল। যখন মনে হয় ওর কথা, তখনই স্তব্ধ দুপুরের অবসরে, দূরে হোক বা কাছে হোক, নগরীর পথে ওর ডাক শুনতে পাই। তখনই একটা দীর্ঘ নিঃশ্বাস আপনি ঝরে পড়ে বুক থেকে। শত ব্যস্ততা অথবা একাগ্র চিন্তার মাঝেও কয়েক মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে কেমন আচ্ছন্ন হয়ে পড়ি।
শীতের অরণ্য গর্ভ থেকে ঘনিয়ে ওঠা কুয়াশা যেমন বনস্পতির পত্র পুষ্পের সূর্যারাধনাকে আচ্ছন্ন আবৃত করে, তেমনিভাবেই একটি উদাসীনতা আমার মনের মধ্যে ঘনিষ্ঠ হয়ে সচেতন মনের সকল উদ্দামকে আচ্ছন্ন করে দেয়। এরপর কতবার ওকে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বাগবাজার, বউবাজার, পোস্তা, টালা, বেলেঘাটায়। ঠিক এমনি দ্বীপ্রহরে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছি। তীক্ষ্ণ স্বরে বেসুরো ভঙ্গিতে ওর হাঁক ভেসে চলেছে। মাটি চাই মাটি। সব দিন দেখতে পাইনি, অনুসরণের স্প্রিয়া আর নেই। দুই একদিন চোখে পড়েছে। নুয়ে পড়া ঘাড় এবং ঠেলে বেরিয়ে ওঠা পিঠের কুজের মধ্যবর্তী খাজে মাটির বস্তা বয়ে বিকলাঙ্গ মাটিওয়ালা সর্বাঙ্গে কাদা মেখে হেঁকে চলেছে। মাটি চাই মাটি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি আমি। তারপর চলে গেছি নিজের পথে। হঠাৎ সেদিন নিতান্ত অসময়ে, একেবারে ভোরবেলা, অপ্রত্যাশিতভাবে ওর বাসাও আবিষ্কার করলাম। সবে তখন গ্যাসের আলো নিভেছে, রাস্তায় তখনও জল পড়েনি। আমি অভ্যাস মতো প্রাতভ্রমণে বেরিয়েছিলাম। বেড়াবার বাধা ধরা স্থান ছিল পার্ক অথবা গঙ্গার ধার। সেদিন দিক পরিবর্তন করে চলে গেলাম একেবারে খালের ধারে। খালের পুল পার হয়ে গেলাম গঙ্গা এবং খালটার সংযোগস্থলের গেটটার দিকে। পাম্প লাগিয়ে খালের জল তুলে ফেলা হচ্ছিল। খালটা মজে এসেছে, সংস্কার হবে। কাজ অনেকটা অগ্রসর হয়েছে। দুধার জেগে উঠেছে, জল রয়েছে শুধু মাঝখানে। তার মধ্যে মাঝে মাঝে পাঁক দেখা যাচ্ছে। পুল পার হয়ে খালের ধার দিয়ে চলছিলাম। গঙ্গার ওপারে জুট মিল ইয়ার্ডের এখনো আলো জ্বলছে। হঠাৎ দেখলাম মাটিওয়ালাকে। নুয়ে পড়া ঘাড়, পিঠে কুজ, ঠেলে ওঠা বুক দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। গঙ্গায় স্নান করে একখানা গামছা পরে হাতে একটি জলের ঘটি নিয়ে ফিরছে। আমি থমকে দাঁড়াতেই মাটিওয়ালা সবিস্ময়ে আমার মুখের দিকে চাইল। তারপরই প্রসন্ন বিনয়ে হেসে বলল, আগে হ্যাঁ, আমি সেই মাটিওয়ালাই বটে। ভাঙা ভাঙা বাংলায় হিন্দি মিশিয়ে কথাটা বলল। हाँ वही माटी वाला আছে হামে বাবুজি। যেন স্নান করে পরিচ্ছন্ন দেহে আমার সামনে দাঁড়িয়ে বেচারি লজ্জা পেয়েছে। আমি প্রশ্ন করলাম, কোথাও যাবে তুমি? তার দৃষ্টি বিস্ময়ে জেগে উঠল আমার প্রশ্নে। বলল, या जाएगा कहाँ जाएगा? স্নান করে এলে এই ভোরে? हाँ এখন রামজির নাম নেব, उसके बाद দুটো চানা খেয়ে নেব, তারপর चलेगा মাটি আনতে। अच्छा बाबूजी, राम राम। রাম রাম ভাইয়া। সে চলতে শুরু করল। কয়েক পা গিয়েই কিন্তু ফিরে দাঁড়িয়ে বলল, खोकी ভালো আছে বাবুজি, আপনার লড়কি? আমি ঠিক বুঝতে পারলাম না ওর কথা। আমার বাড়িতে তো কোনো খুকি নেই। আপনার खोकी
अब तो बेलिया घाटा में रहता है, লাল রঙের কুঠি। বুঝলাম ও আমাকে বেলেঘাটায় কোনো লাল রঙের বাড়ির বাসিন্দে বলে ভুল করছে, কিন্তু প্রতিবাদ করলাম না। ওর এই ভুলের মধ্যে দিয়ে পরিচয়ের সুযোগ নিতে চাইলাম। বললাম, ভালো আছো? মুখ ভরে হেসে সে বলল, আমি গেলেই ছুটে আসবে, একটি গোলা ভাঙা বাড়িয়ে দিয়ে বলবে, 1 পয়সার মাটি দেও। আমি বলে, কি হবে खोकी? वो बोले, चूल्हा में माटी देने होगा माटी वाला, छोटा हाथ में 1 मुट्ठी माटी बस चला जाएगा। এবার সে হা হা করে হেসে উঠল। তারপর বলল, जैसा देखती है वैसा ही, ठीक ऐसा ही करेगा वो लोग। ছোট্ট একটি গিন্নি মেয়ের ছবি আমার চোখে ভেসে উঠল। অন্তর ভরে উঠল অনাবিল প্রসন্নতায়। সে এবার খাঁটি শুদ্ধ হাত তুলে আমাকে নমস্কার করে বলল, अब जाता है बाबूजी, हाँ राम राम। চলে গেল সে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তার দিকে চেয়ে। খালের এপারটা অপরিচ্ছন্ন। প্রাচীন আমলের ভাঙা বাড়ি, বস্তি, গোলা আর গুদমে ভর্তি। আবর্জনা এবং আগাছায় জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে বস্তির পথে। সেই পথে চলে গেল সে। আবার কয়েকদিন পর ওর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। এবার দেখা হওয়ার পটভূমি একেবারে কল্পনার বাইরে। গিয়েছিলাম পোস্ট অফিসে। পোস্ট অফিসে একটা লম্বা কিউয়ের মধ্যে দেখি মাটিওয়ালা দাঁড়িয়ে আছে। পোস্ট অফিসে ওকে কিউয়ের মধ্যে দেখবার প্রত্যাশা যেন কল্পনার বাইরে। মুহূর্তের জন্য আমার কপালে কুঞ্চন রেখায় ভরে উঠল। পর মুহূর্তে নিজেই একটু হাসলাম। ওরও তো দেশ আছে, ঘর সংসার আছে। ইটে কাঠে পাথরের মাটির ধুলাকে ঢেকে যে মহানগরী গড়ে উঠেছে, তারও ঘরে মাটির প্রয়োজন হয়। ওই শিক্ষায় দীক্ষায় বঞ্চিত মাটিওয়ালা, ওরও প্রয়োজন হয় ডাকঘরে। এতে বিস্ময়ের কি আছে? কিউটা মানি অর্ডারের কিউ। টাকা পাঠাচ্ছে দেশে। সঙ্গে সঙ্গে কৌতূহল উদ্বিগ হয়ে উঠল। কাছে গিয়ে দাঁড়ালাম। ও আমার মুখের দিকে চাইলে চোখে ফুটে উঠল অপরিচয়ের বিস্ময়। শঙ্কিত হল, কারণ গামছার খুঁটিটা শক্ত মুঠোয় চেপে ধরল। বুঝলাম একেবারে ভুলে গেছে আমাকে। সেদিনের খোকির গল্পটা মনে পড়ে গেল। বললাম, পাইচানতে নেই? নির্বোধের মতো উত্তর দিল। হেসে বললাম, সেদিন তোমার সঙ্গে খালধারে দেখা হয়েছিল। বেলেঘাটার খোকি মাটি কিনে তোমার কাছ থেকে। আশ্বাসের হাসিতে ওর নির্বোধ মুখখানি ভরে উঠল। বলল, हाँ हाँ, কাল गया था आपका कोठी में, खोकी কাল আমাকে न्योता दिया। হেসে আমি বললাম, দেশে টাকা পাঠাবে? हाँ, देश में रुपया भेजबे। এ তো অনেক দেরি হবে। এসো, আমি তোমার মানি অর্ডার তাড়াতাড়ি করিয়ে দেবো। আমার সঙ্গে আলাপ আছে মাস্টার বাবু। हाँ, সে অবাক হয়ে গেল আমার প্রতিষ্ঠা দেখে। কই দেখি তোমার মানি অর্ডার। একখানা সাদা ফর্ম আমার হাতে দিয়ে সে বলল, তাহলে তুমি এটা লিখে দাও বাবুজি। খুশি হয়েই বাইরে একটা দাওয়ার উপরে বসে
লিখে দিলাম। लिखिए बाबूजी, रुपये 10 ठो, पाने वाली लक्ष्मणिया, आकुल मुसहर के बेटिया। আমি লিখতে শুরু করে ওর নামগুলি প্রশ্নের সুরে বলে গেলাম, ভুল হলে সংশোধনের সুযোগ পাবে। लक्ष्मणिया, हाँ आकुल मुसहर के बेटी, हाँ हाँ, गाँव गंगा जी किनारा में जहाजी स्टेशन। পোস্ট অফিসের নাম মনে নেই, আর জেলাটা পাটনা। তারপর বললাম, अब तुम्हारा नाम पता बोलो। हाँ लिखिए मेवालाल। मेवालाल मुसहर? नहीं नहीं, मट्टी वाला लिखिए। अच्छा, हासलाम एकटू। बताओ, उसके बाद पत्ता बताओ। বলে গেল ওর ঠিকানা, বিচিত্র বস্তির সে ঠিকানা। अब क्या लिखने होगा बताओ। कुछ ना। कुछ ना? इसमें लिखने का जगह है, लिखने का इख्तियार भी है। नहीं नहीं नहीं, कुछ ना कुछ ना। সে প্রতিবাদ জানালে, কিছু না, কিছু লিখতে হবে না। আমি ওর মুখের দিকে চাইলাম। ও তখন ঘাড় নাড়ছিল। আমার চোখে চোখ পড়তেই একটু হাসল, বিচিত্র সে হাসি। তারপর বলল, আজকের দিনটা আমার মাটি বাবুজি, অনেক কাজ হলো না। মহিনার পয়লা রোজ আমার এই কাজেই যায় বাবুজি। মহাবীর কাহারের মা বলে বরবাদ করলি দিনটা তুই মেওয়ালাল। পরের মাসের পয়লা তারিখটা বিশেষ করে খেয়ালে ছিল। মাটিওয়ালার জন্য নয়, তারিখটা স্মরণীয় করে তুলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার সংসারে আবির্ভূত হলেন এক দৌহিত্রী। ধাত্রী ডাক্তার এদের বিদায় করে ডায়েরিতে লিখছিলাম নবজাতকের জন্মের তারিখ। পয়লা অগ্রহায়ণ হঠাৎ খোলা দরজায় এসে দাঁড়ালো মেওয়ালাল মাটিওয়ালা। আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম। আমার বাড়ি ও চিনল কেমন করে? গল্পের পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।